Green Touch, a program for basic challenge. Bismillahirrahmanirrahim. Green Touch, a program for basic challenge. Hello viewers, আপনারা কেমন আছেন? I think আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজ আমরা যে ক্লাসটা করতে যাচ্ছি, যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা আপনারা সবাই জানেন, প্রিপোজিশন, এইচএসসি স্ট্যান্ডার্ড প্রিপোজিশন লেকচার 4। এইচএসসি স্ট্যান্ডার্ড প্রিপোজিশন লেকচার 4 এ আমি আসলে আজকে যে ক্লাসটা নিতে যাচ্ছি, যেমন আমাদের গত ক্লাসে যেভাবে কথাটা বলা ছিল যে হয়তো আমরা আজকে অ্যাপ্রিপিয়েট প্রিপোজিশনের যে ইউজগুলো এবং কমন প্রিপোজিশনের যে ইউজগুলো, এই বিষয়টা সম্পর্কে একটা কম্পেয়ারেবল আলোচনার মাধ্যমে আমি বেসিকগুলো তুলে ধরার চেষ্টা করব। তবে আসলে কখন ক্লাসটা কোন রকম হয় সেভাবে কিন্তু বলে সারা যায় না। তো যাই হোক, আজকে আমি যে ক্লাসটা নিতে চাইতেছি, যে আসলে আমাদের আমি যে এখানে ক্লাসগুলোর নাম দিতেছি, একটু আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারেন, একটু স্বাভাবিকভাবে চিন্তা করলে বুঝতে পারেন যে দেখেন, এইচএসসি স্ট্যান্ডার্ড প্রিপোজিশন। এইচএসসি স্ট্যান্ডার্ড প্রিপোজিশন মানে এখানে আমরা এইচএসসি মানের যে প্রিপোজিশনগুলো, এই প্রিপোজিশনগুলো নিয়ে বেশি আলোচনা করতেছি। যদিও আমাদের প্রিপোজিশন এই পর্যন্তই প্রায় সব প্রিপোজিশনই কভার করে, হ্যাঁ, তারপরেও যে অদ্যবধি পর্যন্ত আমাদের বোর্ড কোশ্চেন বিশ্লেষণ করলে যে ধরনের প্রিপোজিশন দেখা যায়, তো ওই প্রিপোজিশনগুলো নিয়েই তার একটা পরিস্থিতি পর্ব নিয়ে আমি একটা ক্লাসটা নিতে চাচ্ছি। তো যাই হোক, আমি কথা না বাড়ালাম, ক্লাসের মধ্যে ফিরে যাই। দেখেন, আপনারা বোর্ডের দিকে একটু তাকান, স্বাভাবিকভাবে বোর্ডের দিকে একটু তাকালে বুঝতে পারবেন। দেখেন, এখানে একটা তালিকা আছে। এই তালিকাটা আমি আপনাদেরকে একটু বর্ণনা করব যে আসলে এই প্রিপোজিশনটাকে আমি প্রায় 3টা ভাগে ভাগ করেছি। একটা এই যে আমাদের স্বাভাবিক যে প্রিপোজিশনগুলো মোটামুটি 3টা ভাগে ভাগ করেছি। একটা হলো যে প্রিপোজিশনের যে অবস্থাগুলো কি অবস্থায় থাকে। একটা হলো দেখা যায় যে কিছু প্রিপোজিশন আছে স্থিতিশীল অবস্থায় থাকে, যাদেরকে আমরা ইংরেজিতে বলি স্টেডি স্টেট। হ্যাঁ, আর স্টেডি স্টেট দেখেন, এখানে আমি ব্র্যাকেটে এস বসাইছি, এর অর্থ হলো স্থিতিশীল অবস্থা নির্ধারণ করতেছে ওই প্রিপোজিশনটা। আরেকটা বিষয় হলো যে কিছু কিছু প্রিপোজিশন আছে সেগুলো গতিশীল অবস্থা দেখা যায়। গতিশীল অবস্থা বলতে আমি এখানে বোঝানোর চেষ্টা করছি ডিএস দিয়ে ডাইনামিক স্টেট। হ্যাঁ, এই বোঝানোর চেষ্টা করছি। আর কিছু প্রিপোজিশন আছে স্থিতিশীল এবং গতিশীল, কোনোটাই মানে না, স্থিতিশীল না গতিশীল না, এই ধরনের যে প্রিপোজিশনগুলো আছে সেগুলো আমরা নিউট্রালে ধরে নিতে পারি। এই 3 ধরনের প্রিপোজিশন নিয়ে আমি বেসিক্যালি আলোচনা করবো। এটা আসলে প্রিপোজিশনের আচরণ, কি ধরনের আচরণগুলো করে প্রিপোজিশনগুলো। তো এই বিষয়টা জানা কিন্তু আপনার কমন ইউজ অফ প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন দুইটা ক্ষেত্রেই কিন্তু এটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পলের মতো মনে করি। দেখেন, মনে করেন কোনো একটা এলাকায় আপনার কোনো মাঠের ভিতরে ওয়ান স্ট্রাইট একটা বিল্ডিং আছে, একতলা ভবন একটা বিল্ডিং আছে। ওই বিল্ডিং এ একটা লোক বাস করে, তার নাম ইমরান নামে একটা ছেলে বাস করে। তো আমি ধরে নিলাম ওই ফাঁকা মাঠের ভিতরে যে ওয়ান স্ট্রাইট বা একতলা যে ভবনটা, এইটাই এতটুকু। এই ভবনের মধ্যে বাস করে কারা? ইমরান নামে একটা ছেলে বাস করে। তো এখন আপনি স্বাভাবিকভাবে খেয়াল করেন, এই যে আপনার ওয়ান স্ট্রাইট বিল্ডিংটা, বিল্ডিং এর যে ভেতরে আমি ইমরানের অবস্থানটা নিয়ে একটু আলোচনা করতেছি। ইমরানের অবস্থান, মনে করেন ইমরান এখন কোথায় আছে? এই ভবনের ভেতরে আছে, এই ঘরের ভেতরে আছে। আচ্ছা, আমি যদি আপনাকে বলি ইমরান এই ঘরের ভেতরে আছে, আচ্ছা, ইমরান এই ঘরের ভেতরে আছে মানে এখন এই ঘরের ভেতরে কোন জায়গায় আছে সেটা কি বলা আছে? তা কিন্তু বলা নাই। তার মানে একটা কথা আছে, ধরেন রাত্রে, অনেক রাত্রে একটা ঘরের ভিতরে আপনি জানলেন একটা সাপ আছে। এখন ওই ঘরের ভিতরে কোনো বাতি নাই, কোনো আলো নাই, ওই ঘরে আপনি প্রবেশ করবেন। আচ্ছা, এখন আপনি কি মনে করবেন? তাই এরকম একটা কথা আছে কিন্তু, যে আন্ধার ঘরে সাপ, ঘর ভরাই সাপ। তার মানে কি, অন্ধকারের মধ্যে সাপটা যে কোথায় আছে তা কিন্তু আমরা জানি না। ব্যাপারটা কিন্তু অনেকটা এইরকম, যে ইমরান এই ঘরের মধ্যে কোথায় আছে সেটা আমরা যখন জানবো না, তখন ধরে নেব ইমরান সারা ঘরের মধ্যেই আছে। কিন্তু আমি যখন বলতেছি ইমরান ঘরের মধ্যে আছে, ইমরান ইজ ইন দ্য বিল্ডিং, ইমরান ঘরের মধ্যে আছে, ইমরান কি দৌড়াদৌড়ি করতেছে, এই ধরনের কোনো কথা বলা নাই। তার মানে এইখানে এই ঘরের ভিতরে ইমরান কি অবস্থায় আছে? স্থিতিশীল অবস্থায় আছে। তার মানে ইমরান কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে।
তো এই স্থির অবস্থাটাকেই আমরা কি বলতেছি? স্টেডি স্টেট, স্থির অবস্থা। তো এরকম ভাবে আমি যদি বলি বাংলাদেশে পাখি আছে, ঠিক আছে, তখন আপনি দেখবেন দেয়ার আর মেনি বার্ডস ইন বাংলাদেশ। ইনটা কেন নিয়ে আসতেছেন? পুরো বাংলাদেশটাকে আমরা কি ইমরানি বিল্ডিং মনে করলাম। এইভাবেই কিন্তু আমরা চিন্তা করব। তো যাই হোক, দেখেন ইনের ব্যাপারটা, ইন মানে কি? ইনটা হলো সারা, মানে যে কথাটা বলা হয় তার পুরাটা জুড়ে থাকে। যেমন আমরা এরকম একটা প্রচলিত নিয়ম শুনছি এবং দেখি বিভিন্ন গ্রামার বইতে এইভাবে লেখা থাকে, হ্যাঁ, তার কতটা অথেন্টিক সোর্স আছে সেটা আমি জানি না। দেখেন কথাটা এরকম যে ছোট স্থানের আগে অ্যাড বসে, বড় স্থানের আগে ইন বসে। দেখেন একটু ভাবেন ব্যাপারটা। যদি বলি রহিম তার রুমে পড়তেছে, আপনি ট্রান্সলেশনটা কি বলবেন? রহিম ইজ রিডিং ইন হিজ রুম। আবার আমি যদি এইভাবে বলি জাতীয় স্মৃতিসৌধ সাভারে অবস্থিত, সাভারে অবস্থিত, ট্রান্সলেশনটা কিন্তু আমি এইভাবে বলতেছি ন্যাশনাল মেমোরিয়াল ইজ সিচুয়েটেড অ্যাট সাভার। ভাবেন, ভালো করে ভাবেন, সাভার বড় না রহিমের রুম বড়? কোনটা বড় আপনার কাছে, কোনটা মনে হয়? যদি রহিমের রুম বড় হয় তাহলে তো ইন বসবই, আর যদি রহিমের রুম ছোট হয়, সাভার যদি বড় হয়, তাহলে ঘটনাটা কেমন যেন হয়ে গেল না? কিন্তু এইখানে আসল ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। আসল ঘটনাটা আসলে কি? আসল ঘটনাটা হলো যে স্থানের কথা বলা হইতেছে, যদি মানে যা আছে ওটা যদি পুরো স্থানকে নির্দেশ করে তাহলে তার আগে বসে, স্থান যত ছোটই হোক। যেমন রহিম তার রুমে পড়তেছে, রহিম ইজ রিডিং ইন হিজ রুম। এখন রহিম তার রুমের মধ্যে কোথায় পড়তেছে সেটা কিন্তু উল্লেখ নাই, এখানে সারা রুমটাকেই বোঝানো হয়েছে। ঠিক এই কারণে তার আগে কি বসছে? ইন। কিন্তু যখন বলছি সাভারে জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত, ভাই জাতীয় স্মৃতিসৌধ কিন্তু সারা সাভারে অবস্থিত না, সাভার বাস স্ট্যান্ডেও না, আবার বাইবেলের ওই সাইডেও না, কিংবা আপনি সাভারের বিভিন্ন জায়গায় গেলে পাবেন না, কিংবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনেও কিন্তু আপনার জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত না। কথাটা কি বোঝাইতে পারতেছি? সো জাতীয় স্মৃতিসৌধ একটা নির্দিষ্ট স্থানে অবস্থিত, পুরো স্থানের ভিতরে না, স্থানের একটা নির্দিষ্ট জায়গায় অবস্থিত। ঠিক এই কারণে তার আগে কি বসলো? অ্যাট বসলো। সাপোজ এইখানে যদি আমি এইভাবে বলতাম রহিম তার রুমে পড়তেছে, রহিম ইজ রিডিং ইন হিজ রুম। রহিম ইজ রিডিং, রহিম পড়তেছে কোথায়? তার রুমে, ইন হিজ রুম। কিন্তু কথাটা যদি এইভাবে বলা হতো রহিম তার রুমের এক কোনায়, রুমের এক কোনায় পড়তেছে। এখন দেখেন রহিম কোথায় পড়তেছে স্থানটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তখন কি হবে? রহিম ইজ রিডিং এট দ্য কর্নার অফ হিজ রুম। কিসের জন্য অ্যাড বসলো? কারণ হলো এখানে কিন্তু ফিক্সড করে দেওয়া হয়েছে। তার মানে কোনো কিছুর যদি পুরাটার কথা উল্লেখ করে তখনই ইন, আর যদি তার একটা অংশ চলে আসে তখন তার আগে কি বসে? অ্যাড বসে। সাপোজ এই যে আপনার বিল্ডিং, ইমরান সাহেবের যে বিল্ডিংটা, যখনই বলা হইতেছে ইমরান বিল্ডিং এর ভেতরে আছে, ইমরান ইজ ইন দ্য বিল্ডিং, এখন যদি বলা হয় ইমরান বিল্ডিং এর এক কোণায় আছে, ইমরান ইজ এট দ্য কর্নার অফ দ্য বিল্ডিং, ইমরান ইজ এট দ্য কর্নার অফ দ্য বিল্ডিং। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তার মানে ইনও ভিতরে, এটও ভেতরে, কিন্তু ইন হলো পুরাটা আর এট হলো কি ছোট্ট একটা অংশ, ফিক্সড একটা অংশের কথা বলা হয়েছে। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন ডিউরিং। ডিউরিং এটাও কিন্তু আমরা জানি এটা একটা সময়কে নির্দেশ করে, ঠিক আছে, কিন্তু ডিউরিং কতটুকু সময়কে নির্দেশ করে ভাই? এটাও কিন্তু স্থির অবস্থা, পুরা ডিউরেশনকে নির্দেশ করে। এটা কিন্তু সময়ের একটা অংশকে নির্দেশ করে না, পুরা ডিউরেশনকে। যেমন আমি যদি বলি বর্ষাকালে, এখন এই বর্ষাকালে বলতে বর্ষাকালের শুরুতে, বর্ষাকালের শেষে, বর্ষাকালের মাঝখানে এসব কিছু বলা হয়েছে না। বর্ষাকালে, তাহলে বর্ষাকাল পুরাটাকে বোঝানো হয়েছে ডিউরিং দ্য রেইনি সিজন। কথাটা বুঝাইতে পারছি? তার মানে যখনই পুরা সময়টাকে বোঝানো হইতেছে তখন আমরা কি বসতেছি? পুরো ডিউরেশনটাকে বোঝানো হইতেছে তখন আমরা তার আগে প্রিপোজিশন হিসেবে নিয়ে আসতেছি ডিউরিং। ব্যাপারটা বুঝছি? আচ্ছা, এরপরে আসেন ইনসাইড। ইনসাইড শব্দের অর্থ ভেতরে, এটা ইনের মতোই, হ্যাঁ, তবে বিষয়টা একটু তফাৎ আছে, যেটা আমি পরবর্তীতে আলোচনা করব। অত আলোচনা করতে গেলে অনেক সময় হয়ে যাবে, ব্যাপারগুলো বুঝতে হবে আপনাদেরকে। ইনসাইড, যেমন রহিম ভবনের ভেতরে আছে, রহিম ইজ ইনসাইড দ্য বিল্ডিং।
যেটা ইনের মতোই হয়ে গেল। হ্যাঁ, যে বেসিক যতটুকু পার্থক্য হচ্ছে আমরা পরে আলোচনা করব। এরপরে আসেন থ্রো। থ্রো শব্দের অর্থ হলো মধ্য দিয়ে অথবা মাধ্যমে। তাই এখানে দেখেন লেখা আছে ডিএস। যখনই ডিএস লেখা আছে তার মানে এটা ডাইনামিক স্টেট, গতিশীল অবস্থাকে নির্দেশ করতেছে। যেমন মধ্য দিয়ে বা মাধ্যমে, এই শব্দটা আপনি কি ইমরানের সাথে ব্যবহার করতে পারবেন এই বাক্যের মধ্যে? দেখেন, ব্যবহার করতে গেলেই আপনার গতিশীল একটা ক্রিয়া বা ভার্ব চলে আসবে। যেমন যখন আমি বলছিলাম ইমরান রুমের মধ্যে, কিন্তু এখন যদি বলি ইমরান রুমের মধ্য দিয়ে, দেখেন একটা কাজ কিন্তু আনতেই হবে। ইমরান ভবনের মধ্য দিয়ে হাঁটতেছে, ইমরান ভবনের মধ্য দিয়ে হাঁটতেছে, তার মানে ইমরানের অবস্থা কি? ডাইনামিক, গতিশীল। দেখেন এই মধ্য দিয়ে এই কথাটা আনতে গেলে কোনোভাবেই কি আপনি অন্য কোনো ক্রিয়াশীল বা গতিশীল ভাব ছাড়া সম্ভবই না। ইমরান রুমের মধ্য দিয়ে হাঁটতেছে, অথবা ইমরান ভবনের জানালা দিয়ে বের হয়ে গেল। ঠিক আছে, ইমরান ভবনের মধ্য দিয়ে হাঁটতেছে, তার মানে ইমরান ইজ ওয়াকিং থ্রু দ্য রুম। ইমরান ইজ ওয়াকিং থ্রু দ্য রুম। কথা ঠিক বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে এটা কিন্তু কি আসতেছে? গতিশীল। দেখেন পুরো রুমের মধ্যেই কিন্তু ঘটনা ঘটতেছে। আবার দেখেন ইনটু, এটাও কিন্তু একটা গতিশীল অবস্থা, ডিএস, ডাইনামিক স্টেট। আর ইন শব্দের অর্থ ভেতরে, টু শব্দের অর্থ গতি। ইন ভেতরে, টু গতি, দুইটা মিলে কি হইতেছে আসলে? একটার থেকে আরেকটাই পরিণত হইতেছে, একটার থেকে আরেকটাই পরিণত হইতেছে। দেখেন এইখানে রুমের মধ্যে আমি কথাটা বললাম, ইমরান ভবনের মধ্যে হঠাৎ হতাশায় পড়ে গেল, হঠাৎ হতাশায় পড়ে গেল। তার মানে ইমরান ছিল একটা অবস্থা, সে আর একটা অবস্থায় চলে গেল। তার মানে ইমরান ফল ইনটু ডিপ্রেশন। এই দেখেন, এই ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনের আগে কি বসলো, অথবা টেনশনের আগে কি বসলো? ইনটু। তার মানে একটা অবস্থা থেকে যখন আরেকটা অবস্থায় পরিণত হয়, পরিবর্তন হয়, রূপান্তর হয়, তখনই আমরা যেটার আগে যেটা পরিবর্তন হয় তার আগে আমরা কি বসাই দিই? ইনটু বসাই দিই। তো দেখেন সবগুলো কিন্তু রুমের ভেতরে, বিল্ডিং এর ভেতরে। আচ্ছা, এখন আমরা একটু বিল্ডিং এর বাইরে যাই, যাওয়ার চেষ্টা করি এবং ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেখেন বিষয়টা এরকম, উপরে দেখেন লেখা আছে অন আপন। এটা কিন্তু বিল্ডিং এর উপরে অন আপন। যদি আমি বলি ছাদের উপরে পানি আছে, পানিটা কি অবস্থায় আছে? there is water on the roof। পানিটা কি অবস্থায় আছে? ছাদের সাথে কিন্তু সংলগ্ন অবস্থায় আছে। ছাদের সাথে কি অবস্থায় আছে? সংলগ্ন অবস্থায় লাগে আছে। এই অবস্থায় কি বসতে পারে? অন বসতে পারে, আপন বসতে পারে। এখন ছাদের সাথে যে লগ্ন অবস্থায় আছে, আমি আপনাদেরকে যে ভবনটা দিয়ে বোঝাইতেছি, এই ভবনটা আপনি একটা পাত্র হিসেবে বিবেচনা করেন। পরবর্তীতে আপনি যখন প্রিপোজিশনগুলো ইউজ করবেন, তখন এইরকম পাত্রটা আপনি কিভাবে পাবেন, বাক্যের ভিতরে পাত্রগুলো কিভাবে আসবে, আমি সেটা ব্যাখ্যা করব। ব্যাখ্যা করলে আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, দেখেন অন আর হলো আপন, সংলগ্ন অবস্থায় আছে। দেয়ার ইজ ওয়াটার অন দ্য রুফ। রুফ অর্থ ছাদ, ছাদের উপরে কি আছে? পানি আছে। কিন্তু আপনি একটু খেয়াল করেন, তার ঠিক উপরে লেখা আছে কি? ওভার। ওভার লেখা আছে না? ওভারটা একটু ভাবেন। ওভার শব্দের অর্থ হলো উপর দিয়ে, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, ওভারটা কি আসলে? ওভারটা হলো এই যে যেমন উপরেটা আছে, উপরে এর ঠিক 90 ডিগ্রি উপরে। কত ডিগ্রি উপরে? 90 ডিগ্রি, অর্থাৎ সোজা অবস্থায় যখন থাকবে, সোজা অবস্থায় যখন থাকবে, এটা হলো ওভার। একটু ভালো করে বোঝার চেষ্টা করি। মনে করেন ইমরান রুমের ভেতরে দাঁড়ায় রয়েছে অথবা বসে রয়েছে, এই অবস্থায় তার মাথার উপরে একটা ফ্যান ঘুরতেছে। তার মানে এই ফ্যান ইজ রোলিং ওভার মাই হেড। ইমরান বলতেছে এই ফ্যান, একটি ফ্যান ইজ রোলিং, ঘুরতেছে ওভার মাই হেড। এখন দেখেন ফ্যানটা কোথায় ঘুরতেছে? ঠিক ইমরানের মাথার উপরে। এখানে তাইলে কত ডিগ্রিতে আসতেছে? সোজা 90 ডিগ্রি, একদম বরাবর যখন আসবে, এটা কিন্তু আমরা বলতেছি ওভার। এখন দেখেন যদি ঠিক ইমরান ফ্যান থেকে একটু দূরে বসতো, ফ্যান ঘুরতেছে ঠিক ইমরানের মাথার উপরে কিন্তু একটু সাইডে, এমন যদি হইতো, তখন ওই জায়গায় কিন্তু ভাই ওভার বসতো না, এটা কি হইতো? অ্যাবভ। এই দেখেন একটু সাইডে হইলে কি চলে আসতেছে? অ্যাবভ। কথাটা বুঝছেন? দেখেন এই ওভার দিয়ে অনেক শব্দ আছে। সাপোজ আপনি খেয়াল করেন, ওভারটেক অর্থ কি? অতিক্রম করা, ওভারটেক। কিন্তু ওভারটেকটা কখন হয়? ধরেন রাস্তার ভিতর দিয়ে দুইটা গাড়ি যাইতেছে পাশাপাশি, এটা কি ওভারটেক হয়েছে? ওভারটেক কখন হবে? লক্ষ্য করেন, যখন যে গাড়িটা ওভারটেক করতে চাইতেছে ওই গাড়িটা
তার সাথে যে গাড়িটা ছিল সেটাকে পিছনে ফেলে একদম ওই গাড়িটার সামনে চলে গেছে। তখন ওই গাড়িটা যখন লম্বালম্বি অবস্থান করতেছে তখন ওইটার নাম কি হয়েছে? ওভারটেক। কথা বুঝছেন? ওভারকাম অর্থ কি? জয় করা। অর্থাৎ আপনি যে জিনিসটাকে জয় করতে চাইতেছেন ঠিক আপনি ওটা সামনে চলে গেছেন, তখন ওটা কি হয়ে গেছে? ওভারকাম। এরকম ওভার দিয়ে যত শব্দ আছে আপনি কালেকশন করেন, ব্যাপারগুলো কিন্তু এই আসলে। যেমন মনে করেন যে একটি পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, দেখেন এ বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড, যখন সোজাসুজি। কিন্তু আমি যদি বলি একটু ফাঁকি, যদি আমি এই বাক্যটা বলি এ বার্ড ইজ ফ্লাইং অ্যাবভ মাই হেড, এটাও ঠিক আছে, কিন্তু তখন কি বোঝাবে? পাখিটা কিন্তু ঠিক আমার মাথার উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নেই, একটু ফাঁকি। ব্যাপারটা কি বুঝতে পারতেছেন? ঠিক এরকম ভাবে এরপরে আসেন, এইভাবে একদম নিচে চলে আসেন, আন্ডার। দেখেন এই আন্ডার শব্দের অর্থ কি? নিচে। আচ্ছা, কতটা নিচে? একদম 90 ডিগ্রি নিচে। যেমন খেয়াল করেন, ইমরান ছাদের নিচে বসে আছে। ইমরান ছাদের নিচে বসে আছে, তার মানে ছাদটা কি সরাসরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে না? সোজা। তার মানে ইমরান ইজ সিটিং আন্ডার দ্য রুফ। অথবা এ বয় ইজ সিটিং আন্ডার এ ট্রি। অর্থাৎ যখন লম্বালম্বি সোজা নিচে বসে আছে তখন ওটাকে আমরা বলতেছি কি? আন্ডার। কিন্তু যখনই আপনি একটু সাইড করে দেবেন, হ্যাঁ, তখন কি আসতেছে? বিলো। বিলোটা কি আসতেছে? যদি আমি বলতাম বিলো দ্য ট্রি, ইমরান ইজ সিটিং বিলো দ্য ট্রি, বিলো এ ট্রি, একটি গাছের নিচে বসে আছে। তার মানে কি? গাছের নিচে বসে আছে, গাছ যে জায়গা দাঁড়াইছে তার থেকে একটু ফাঁকে, যে কারণে কি হয়ে গেছে? বিলো দ্য ট্রি। এটা হলো এইভাবে। দেখেন আন্ডার দিয়েও কিন্তু আপনারা অনেক শব্দ পাবেন। যেমন আপনি দেখেন আন্ডারস্ট্যান্ড। স্ট্যান্ড অর্থ কি? দাঁড়ান। তার আগে আপনি আন্ডার বসাইলেন, তা আন্ডারস্ট্যান্ড অর্থটা কি হলো? বোঝা। কেন বোঝা হলো? একটু ডানা মাথায় খেয়াল করেন। কারণ স্ট্যান্ড, আপনি স্ট্যান্ড করছেন। কিভাবে স্ট্যান্ড করছেন? একদম সোজা স্ট্যান্ড করছেন। সাপোজ লক্ষ্য করেন, আপনি সাইকেল চালাইতেছেন। যদি আপনি সাইকেল চালাইতে পারেন তখন আপনি যে সাইকেলটা চালাইতেছেন ঠিক নিয়মে চালাইতেছেন, তার মানে তখন আপনি কি সাইকেল চালানটা কিন্তু বুঝেন। তো অনুরূপভাবে আপনি যখন পড়তেছেন, যদি আপনি পড়াটা বুঝেন, ঠিক নিয়মে পড়তেছেন, তার মানে এমনভাবে আপনি স্ট্যান্ড করছেন, দাঁড়াই গেছেন। স্ট্যান্ড বলতে এখানে যে দাঁড়ানো কথাটা বলতেছি আমি, এটা আপনাকে বুঝতে হবে। স্ট্যান্ড মানে কি? যেমন বোর্ডে স্ট্যান্ড করা, আপনি কি বোর্ডে দাঁড়াইলেন? যে স্ট্যান্ড মানে কি? স্ট্যান্ড মানে আপনি এমন একটা অবস্থায় পৌঁছাইলেন, হ্যাঁ, যেটা আপনার কাঙ্ক্ষিত একটা অবস্থা। ঠিক ওই অবস্থায় যদি আপনি পৌঁছাইতে পারেন, তার আগে আন্ডার দিয়ে দিলে কি হয়ে গেল? লম্বালম্বি স্ট্যান্ড। এটাই হলো আন্ডারস্ট্যান্ড, বোঝা। এই আন্ডার দিয়ে অনেক শব্দ আছে, আন্ডারস্ট্যান্ড, আন্ডারটেকেন, আন্ডারগো, অনেক শব্দ আছে। এই শব্দগুলো আপনি আলাদা করে লিখে ফেলেন এবং এই নিয়মে আপনি চিন্তা করেন, দেখবেন সবগুলো অর্থ আপনার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে ওয়ান বাই ওয়ান। যাই হোক, এরপরে দেখেন আপনার বিলো যে শব্দগুলো আছে, এইভাবে দেখেন যে এই পাশের যে শব্দগুলো আছে, আপনার ফ্রম শব্দের অর্থ কি? ফ্রম শব্দের অর্থ হতে। এটা বাইরের থেকে ভেতরে আসতেছে, টু বা টুয়ার্ডস, বাইরের থেকে ভেতরে পর্যন্ত, অর্থাৎ এটা ভেতরে না। অফ অর্থ এর, আউট বাইরে, আউটসাইড বাইরে, আউট অফ, যেমন আউট অফ সিলেবাস, সিলেবাসের পাশের বাইরে, সাইড পাশে, বিসাইড পাশে। অনুরূপভাবে এখানে দেখেন পাস্ট শব্দের অর্থ হলো পাশ দিয়ে। যেমন একটি ভাগ ভবনটির পাশ দিয়ে চলে গেল, এ টাইগার ওয়েন্ট অ্যাওয়ে, চলে গেল। আচ্ছা, পাস্ট দ্য বিল্ডিং, এখানে বিসাইড দ্য বিল্ডিং দিলে কিন্তু হইতো না, কারণ এটা কি? গতিশীল অবস্থায় আছে। তো অনুরূপভাবে এইভাবে অ্যাওয়ে, উইথ, উইদাউট, বাই, ফর, এগেইনস্ট। যেমন এখানে অ্যাওয়ে বিষয়টা কি? একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন যে অ্যাওয়ে কোনো কিছু সমাপ্তি নির্দেশ করে। যেমন গো শব্দের অর্থ কি? যাওয়া, গো অ্যাওয়ে, চলে যাওয়া। ফ্লাই অর্থ কি? উড়া, ফ্লাই অ্যাওয়ে, উড়ে যাওয়া, এরকম কিন্তু। তো উইথ, উইদাউট, এটা কিন্তু এই থ্রো থেকে আসছে। উইথ, অ্যাওয়ে, উইথ, উইদাউট, আবার ফর, এগেইনস্ট, অ্যাজ, অ্যাবাউট। দেখেন একইভাবে যদি আমরা এই কথাটা বলি, এই পাশে যদি আসি, দেখেন বিফর শব্দের অর্থ সামনে,
আফটার শব্দের অর্থ পেছনে বা পরে, বিহাইন্ড শব্দের অর্থ পেছনে, বিটুইন শব্দের অর্থ দুইয়ের মধ্যে, এমন শব্দের অর্থ দুইয়ের বেশি, এমন কিছুর মধ্যে। অনুরূপভাবে নিচে কিছু শব্দ আছে দেখেন, অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে কি? কোনো কিছুর চারপাশে, সারাউন্ডিং, চারপাশে। অ্যাক্রস, যেমন অ্যাক্রস দ্য রিভার, নদী বরাবর। অ্যালং, অ্যালং দ্য রোড, রাস্তা বরাবর। থ্রু আউট শব্দের অর্থ কি? সারা, যেমন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। আর বিয়ন্ড শব্দের অর্থ এটা হলো কোনো কিছুর বাইরে। কেমন এটা? যেমন বিয়ন্ড দ্য ক্যাপাসিটি, হ্যাঁ, কৌশলের বাইরে, ক্ষমতার বাইরে। এখন আমি আসলে এত কিছু আপনি সহজেই এত তাড়াতাড়ি বুঝবেন ব্যাপারটা কিন্তু একটু গভীরভাবে আপনাকে চিন্তা করতে হবে। তাই দেখেন, আমি এখানে আসলে যে ডায়াগ্রামটা তৈরি করছি, এখানে 10-15টা ক্লাসের একটা ডায়াগ্রাম তৈরি করছি। সাপোজ আপনি লক করেন, ইন একটা ক্লাস, শুধু ইনটাকে নিয়ে একটা ক্লাস। মানে কি ধরনের ক্লাস? হ্যাঁ, অর্থাৎ জেনারেল ইউজ অফ প্রিপোজিশন আর অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন, দুইটাকে কম্পেয়ার করে ইন দিয়ে একটা ক্লাস। এরকম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, খেয়াল করছেন ব্যাপারটা? 9টা, এই যে দুইটা মিলে 9টা, আর এইগুলো মিলে একটা হবে 10টা। মোটামুটি 10টা ক্লাসের এখানে ডায়াগ্রামগুলো আছে। যদি আপনি লেকচার 5 থেকে এই ক্লাসগুলো দেখেন, তাহলে কোথায় অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ হইতেছে, আবার কোথায় আপনার জেনারেল ইউজ হইতেছে, ব্যাপারটা বুঝতে পারবেন আমি আশা করি। তবে এখানে একটা জিনিস খেয়াল করেন, যতগুলো প্রিপোজিশন আছে বেসিক্যালি ইন্টারমিডিয়েট বা এসএসসি লেভেলে, এর বাইরে কিন্তু কোনো প্রিপোজিশন কোনো বোর্ডে এখনো পর্যন্ত আমি দেখিনি। আপনি দেখলে দেখতে পারেন। তাই আমাদের যে আসলে ক্লাসটা, সেটা হলো এইচএসসি স্ট্যান্ডার্ড প্রিপোজিশন। আজকে আমরা নিলাম লেকচার 4। তো ক্লাস কেমন লাগছে আমি জানি না, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।